জুলকারনাইন, বিচার, সংস্কার, নির্বাচন, এই তিনটি এই সরকারের প্রাইম কাজ ছিল। এই তিনটি কাজকে ৮ মাসের ভিতরে সংস্কার নিয়ে অনেক কিছু দৃশ্যমান কমিশন হয়েছে, ঐক্যমত কমিশন কাজ করছে, কিন্তু নির্বাচন এবং বিচার প্রক্রিয়া অথবা সংস্কার প্রক্রিয়া, এই তিনটি আপনার মূল্যায়নে কতদূর কাজ হলো? আমি যদি আপনার প্রশ্নটা খুব স্পষ্ট করে বুঝতে পারিনি, বাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড আপনি কি বলতে চেয়েছেন। তো আমার ধারণাতে আমি যেটা দেখেছি এ পর্যন্ত, বিচার বিভাগ সংস্কার অথবা নির্বাচন কমিশন সংস্কার এর তেমন কিছু কিন্তু আমাদের চোখে আসলে এভাবে পরিলক্ষিত হয়নি। আমরা দেখেছি যে নির্বাচন কমিশনকে ঢেলে সাজানো হয়েছে, তারা বিভিন্ন রকমের স্টেপ নিয়েছেন, কিন্তু নির্বাচন প্রক্রিয়া বিষয়ক কোন রকমের সেমিনার অথবা এটাতে কোন রকমের আমূল পরিবর্তন আনা, এরকম কোনো কিছু আমরা এখনো পর্যন্ত দেখিনি। আর বিচার ব্যবস্থা তো আমার মনে হয় না যে আদৌ কোন রকমের পরিবর্তন বাংলাদেশে হয়েছে এখন পর্যন্ত, কারণ এখনো বাংলাদেশের জুডিশিয়ারিতে আপনার এই যে জামিনের উৎসব, জামিন নিয়ে একটা এলাহি কারবার চলছে। আমি আপনাকে বেশ মজার একটা কথা বলতে পারি, বাংলাদেশের হাইকোর্টের অ্যান্টিসিপেটরি বিল নামে একটা বিষয় আছে, যেখানে আপনি যদি কোনো মামলাতে আসামি হয়ে থাকেন অথবা এক্সপেক্ট করেন যে আপনাকে পুলিশ অ্যারেস্ট করতে পারে, আপনি অ্যান্টিসিপেটরি বেল নিতে পারেন, অগ্রিম জামিন নিতে পারেন, এবং এটা নেওয়ার পরে আপনাকে আবার সেম আদালতে গিয়ে আরেকটা জামিন নিতে হয়। তো এই যে অ্যান্টিসিপেটরি বিল যে চায় সেই নাকি এটা পেয়ে যায় আর কি। এবং এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা কিছুদিন আগে দেখলাম, এক সন্ত্রাসী চট্টগ্রাম ভিত্তিক সাজ্জাদ নাম, সাজ্জাদের ওয়াইফ, সাজ্জাদ গ্রেফতারের পরে লাইভে এসে বলেছে যে আমার জামাইয়ের কারিগরি টাকা আছে, আমি তো জামিনের উপায় কিনে নিব, পুলিশ কিনে নিব, কোর্ট কিনে নিব, এটসেট্রা এটসেট্রা। সারপ্রাইজিংলি এনাফ, এই মহিলা যে লাইভে এসে অনলাইনে এগুলা এতটা দম্ভের সাথে বললো, এই মহিলা আপনার গত 12 তারিখে হবে, হ্যাঁ 12 তারিখে সে সুপ্রিম কোর্টের আপনার এক জাজ কোর্টে গিয়ে আপনার সুপ্রিম কোর্টের এক আদালতে গিয়ে সে অ্যান্টিসিপেটরি বিল নিয়ে চলে আসতো। ওইটা নিয়ে আমি নিজেও বেশ কিছু লেখালেখি করেছি, এবং আমি পরবর্তীতে জানতে পারলাম যে ওখানে যে যায় সেই নাকি ওখানে গিয়ে আপনার জামিন পেয়ে যায়। এই মহিলার লিস্ট নাম্বার ছিল 623, কিন্তু সেদিন কার্য দিবসে 150 নম্বর পর্যন্ত সিরিয়ালে শুনানি হয়। কোনো এক অদ্ভুত কারণে তার সিরিয়াল জাম্প করে তাকে আপনার সেদিনের কার্য দিবসের মধ্যে ইনক্লুড করা হয়, অ্যান্ড শি গট দ্য বেল। একটা মহিলা এসে লাইভে এসে এভাবে দেশের জুডিশিয়ারিকে গালিগালাজ করলো, পুলিশকে গালিগালাজ করলো, অশ্রব্য কথাবার্তা বললো, তারপরেও তাকে সুপ্রিম কোর্টের বিচারক আপনার অ্যান্টিসিপেটরি বিল দিয়ে দিলেন, এবং এই সেম পার্সনকে আবার পরে সিএমএম আদালতে ঠিকই যেতে হবে বেল আনার জন্য। তাহলে আপনার হোয়াট ইজ দ্য পয়েন্ট? আপনি কেন এই কাজটা করবেন? আপনি কেন দুইটা মাধ্যম রাখবেন? অ্যান্টিসিপেটরি বিলের একটা নমুনা আছে এখানে, আবার সিএমএম কোর্টে আবার আপনাকে যেতে হবে। আপনি এটাকে এক করে দেন, তাহলে তো সবকিছুর পয়েন্ট এক হয়ে গেল, তাই না? সো এরকম আরো অনেক বহুত কাহিনী আছে, এরকম আরো বহু। আপনাকে একটু থামাই, যদিও আমার প্রশ্নটা ছিল, আপনি যদি এখন শুনতে পান, আমার প্রশ্নটা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের 3টি প্রায়োরিটি। একটি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের বিচার করা, আরেকটা হচ্ছে সংস্কার করা, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী যাই বলি, সংস্কারের কাজটা শুরু করা, এবং আরেকটা হচ্ছে নির্বাচনের ব্যবস্থা করা। এই 3 মানদণ্ডকে ধরলে এই সরকারের কার্যক্রমকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনি কি শুনতে পেয়েছেন আমার প্রশ্ন? আমি বুঝতে পেরেছি। আপনি বলেছেন অন্তর্বর্তী সরকারের 3টি প্রায়োরিটি আছে, একটা হচ্ছে বিচার ব্যবস্থা করা, না বিচার, একটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের বিচার করা, হ্যাঁ জুলাই গণঅভ্যুত্থানের জন্য যারা দায়ী তাদের বিচার করা, ওকে, আর একটা হচ্ছে সংস্কার করা, আরেকটা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। এই 3টি কাজের বিষয়ে গত 8 মাসে তাদের পারফরমেন্সকে আপনি কিভাবে মূল্যায়ন করেন বা কিভাবে দেখেন? আসলে জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার আয়োজন করা তো একটা বেশ লেন্দি প্রসেস হওয়ার কথা। এটা এতগুলো মানুষ এখানে মারা গেছে, আপনার প্রায় 1,500-2,000 মতো মানুষ মারা গেছেন, কয়েক হাজার, 10-15 হাজারের মতো মানুষ ভয়াবহভাবে ইনজুর্ড হয়েছেন। সুতরাং আমরা কিন্তু এখনো ওইভাবে বিচার শুরু হচ্ছে ওইটা আমরা এখনো দেখতে পাচ্ছি না কোনো এক কারণে। কারণ বিচারের সাথে আপনি যাদেরকে ধরবেন, যেমন শেখ হাসিনা নিজে বেশ কিছু মামলা অ্যাকিউজড, সে নিজেই তো দেশে নাই।
এছাড়া আরো অনেক মন্ত্রী আছেন, আরো বেশ কিছু আপনার পুলিশ কর্মকর্তা আছেন, পুলিশের অনেক সদস্য আছেন, বিভিন্ন নিরাপত্তা সংস্থার অনেক সদস্য আছেন। হ্যাঁ, কিছু অ্যারেস্ট হয়তো হয়েছে, কিন্তু এগুলোর অগ্রগতি আসলে এখন আমরা যেভাবে এক্সপেক্ট করছিলাম সেভাবে তো অগ্রগতিটা সেভাবে হয় নাই। এবং অন্যদিকে মামলার আমাদের যিনি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, এটার যিনি চিফ প্রসিকিউটর আছেন আপনার আমাদের তাজুল সাহেব, উনি ওনার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন বলেই আমি জানি। আমার সাথে ওনার প্রায় কথাবার্তা হয়েছে। উনি ওনার তরফ থেকে ইফোর্ট দিতে কোনো রকমের কমতি রাখেন না, এটা আমি আপনাকে কনফার্মলি বলতে পারি আর কি। বাট এখন ধরেন আমাদের তো লোকবল কম, মামলার সংখ্যা অনেক বেশি, এটা হতে সময় লাগবে। বাট আমার আই উড লাইক টু বিলিভ যে এটার বিচার ঠিকই হবে। পাশাপাশি গুম খুনের বিচার, গুম খুন যেগুলো হয়েছে লাস্ট গভর্নমেন্টের সময়, সেগুলোরও আমাদের বিচার হতে হবে। সো প্রোগ্রেস, আমি বলবো প্রোগ্রেস ইজ নট আনস্যাটিসফ্যাক্টরি, ইট ইজ স্যাটিসফ্যাক্টরি, বাট ইট ইজ নট দ্যাট গ্রেট। হচ্ছে স্লোলি অ্যান্ড গ্রাজুয়ালি হচ্ছে, এর পিছনে অনেকগুলো কারণ আছে। সো উই জাস্ট ক্যানট ব্লেম দ্য গভর্নমেন্ট ফর দ্যাট, যে তারা কোনো স্টেপ নেয় নাই। আরেকটা হচ্ছে সংস্কার। দেখেন, এত বড় একটা রাষ্ট্র, যে রাষ্ট্রে 180 মিলিয়ন নাগরিক বা 18 কোটি আপনার পাবলিক, আপনার হ্যাঁ আমাদের যে জনসংখ্যা আছে, এত বড় একটা রাষ্ট্রের বিভিন্ন রকমের অর্গান আছে। এই স্টেট ক্রাফটের সবগুলো অর্গানের আমাদের সংস্কার যদি করতে হয়, ইট উইল টেক ফিউ ডিকেডস। এটা আপনি এক মুহূর্তে এটা আপনি করতে পারবেন না। সুতরাং ইউ উইল হ্যাভ টু গিভ ইট গুড টাইম। তাড়াহুড়া করে এগুলো আপনাকে করা সম্ভব হবে না। গ্রাজুয়ালি দ্য মোর উই ডেভেলপ, দ্য মোর উই প্রোগ্রেস, তার সাথে সাথে করে এটা করতে হবে আর কি, আমাদের এটা তার সাথে সাথে করে উন্নত হইতে হবে। তো লাইক we'll have to move forward accordingly. So we'll have to give it some time. We'll have to give it some time. অবশ্যই আমাদের সংস্কার করতে হবে। আমাদের নিরাপত্তা সংস্থাগুলোর ভিতরে সংস্কারের প্রয়োজন, গোয়েন্দা সংস্থাগুলোর ভিতরে সংস্কারের প্রয়োজন। আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে আপনার সংস্কার দরকার, জুডিশিয়ারি সংস্কার দরকার। দ্য এন্টায়ার কান্ট্রি নিডস টু গো থ্রু দিস। বাট এই যে ওভারহলিং, এই ওভারহলিংটা একটা লং প্রসেস। এটা ইটস নট যে 10 দিনে করে ফেললাম, 2 বছরে করে ফেললাম, 5 বছর করে ফেললাম, এন্ড ইউ হ্যাভ টু কন্টিনিউ ডুইং ইট। সো এটাকে আপনার ওইভাবে করতে হবে আর কি। এটা কোনো ইমিডিয়েট অ্যাকশন না যে এটা ইমিডিয়েটলি গেলে এটা হয়ে যাচ্ছে। ইলেকশনের বিষয়টা আপনি যেটা বললেন, ইলেকশন আমার মনে হয় আমাদের এখানে ডক্টর ইউনূসের মতো একজন সম্মানিত ব্যক্তি আছেন, যাকে পুরো বিশ্বই রিগার্ড করে খুব হাইলি। আমরাও হাইলি ওনাকে রিগার্ড করি, এবং তার জন্যই বলতে গেলে বাংলাদেশ এখনো পর্যন্ত যে আপনার টিকে আছে রাষ্ট্রটা, আমার মনে হয় তার নেতৃত্বের কারণে এটা টিকে আছে, এবং আমাদের তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। এবং উনি যা বলছেন যে উনি একই মুখে 2 রকমের কথা বলার মতো লোক না, যেটা আমরা জানি। ওনার লাইক হি ইজ 85-year-old ইন্ডিভিজুয়াল। উনি নোবেল প্রাইজ জিতেছেন, আন্তর্জাতিকভাবে বহুল সমাদৃত। সুতরাং উইল হ্যাভ টু সি উনি যেটা কমিট করেছেন ডিসেম্বর থেকে জুন পর্যন্ত নির্বাচন, আমার মনে হয় হি উইল অর্গানাইজ সামথিং বিটুইন দ্যাট। এবং বাইরের অনেক ফ্যাক্টর আছে যারা তাকে বলতেছে 5 বছর, এই বছর সেই বছর। আমার মনে হয় ওনাকে এইভাবে প্রেশার ক্রিয়েটটা না করলেও বোধহয় হয় আর কি। কারণ once he has made up his decision, once he has made up his mind, উনি কিন্তু এখানে আজীবন থাকার জন্য আসেন নাই, 5 বছর 10 বছর থাকার জন্য আসেন নাই, এরকম কোনো ইন্টেনশন উনি নিজের থেকে কখনোই প্রকাশ করেন না। সুতরাং আপনারা যদি এটা চাপাই দিতে চান, তাহলে এটা একটা অন্যায় হবে ওনার উপরে। তো উনি যদি বলেন যে উনি কত বছর থাকতে চান, দ্যাট লেট ইট কাম ফ্রম হিজ মাউথ। আপনারা কেন ব্যান্ড ওয়াগন বাজাচ্ছেন? ইট ইজ নট ইউর জব। যারা এই কাজটা করছেন, ইট ইজ ফর দ্যাম। তো লেট হিম টক। উনি তো নিজেই কথা বলছেন, উনি হি ইজ কমিউনিকেটিং উইথ দ্য পিপল, হি ইজ কমিউনিকেটিং উইথ দ্য প্রেস।